133টা অধ্যাদেশ আপনি মানলেন, সব মানতে পারেন, আপনি এটা গণভোট মানতে পারবেন না কেন? ওটা তো সংবিধানেই নাই গণভোট। প্রেসিডেন্ট এখানে সংস্কার পরিষদে আপনি শপথটা না, নেবেন না। সংবিধান সংস্কার না, সংবিধান সংশোধন। ওই আরপিও তো আপনার শোনেন, ইলেকশন কমিশনও তো আপনি করতে পারেন না। ইস্তেহারের 1 নম্বরটা দেখেন তো কি আছে। হ্যাঁ, এক নম্বর কোন ইশতেহার আমি পাঠ করছি দেখেন সেটা তারা পালন করলো কিনা। না, এগুলো কই লাভ নাই তো। না পারবেন না তো। আর বনিয়াবু আছে, শুনেন, আপনি যে কনস্টিটিউশনাল কতগুলো কথা বললেন, হ্যাঁ, আপনি এটা বাইর করতে করতে আমি এই কথাগুলো একটু বলি। দেখেন, আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট, আপনি ইউনুস সাহেবের ফাঁড়াবাসের কথা বললেন, যে ইউনুস সাহেব যে এখানে আসছে সংবিধানের কোন ধারা অনুসারে আসছে, আমরা এটাই শুনি। না, ওটা বলি, ঠিক আছে, ওটা বলি। আপনি শেষ করি, আপনি 106 অনুচ্ছেদ গ্রহণ করলেন, প্রেসিডেন্ট আপনাকে চিফ অ্যাডভাইজার সহ সব নিয়োগপত্র দিল, সেটা অ্যাকসেপ্ট করলেন। আপনি 148 অনুচ্ছেদে সংবিধান সমুন্নত রাখার জন্য ওথ দিলেন এই প্রেসিডেন্টের কাছে। 133টা অধ্যাদেশ আপনি মানলেন, সব মানতে পারেন, আপনি এটা গণভোট মানতে পারবেন না কেন? এটাই যে অবৈধ হলো কি করে, আপনি একটা শুনেন না। আপনি এতদিন পর্যন্ত বলে আসলেন যে আপু একটু বলি, আরপিওর মাধ্যমে যে আদেশগুলো করেছে, প্রেসিডেন্ট কিভাবে এটাতে স্বাক্ষর করলো আগে বলছেন, আমি একটু জবাব দিই। জনাব এম এ আজিজের কাছে ছিলাম, ওনাকে একটু শেষ করতে দেই, আপনার কাছে আসবো। মেহরবানি করে দেখেন তো এক নম্বরে সব আছে, এটা এখন তো পড়া যাবে না। আপনি বলেন কি এক নম্বরে বলছে, কি 1 নম্বর কি বিএনপি যেটা ইস্তেহার দিয়েছে, বিএনপির ইস্তেহার 1 নম্বর, এটা গণতন্ত্রের কথা বলছে, 31 দফা দিয়েছে, তারপরে ফেসিবাদ 31 দফার এক দফাটা প্রথম দফাটা দেন না। হ্যাঁ, 31 দফার প্রথম দফা ঠিক আছে, এই যে সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, এখানে সংস্কার পরিষদে আপনি শপথটা নেবেন না। সংবিধান সংস্কার না, সংবিধান সংশোধন। সংবিধানে সব জায়গায় সংশোধন লেখা আছে, এখানে সংস্কার যাকে দিয়ে লেখাইছে সেটা ভুল করছে। আচ্ছা, যদি সংবিধান হয়ে যায়, শুনেন, কোন বিষয় যখন আপনি লিখে ফেলবেন, ইস্তেহার ঘোষণা করে দিবেন, ভুলের বাইরে যাইতে পারবেন না। আদিল সাহেব ইয়ার বিজ্ঞ মানুষ, শুনেন, আপনি আইনের মায়ের ফেসে এভাবে তো জিতার কোনো সম্ভাবনা নাই, কারণ এগুলো আমরা বহু অ্যানালাইসিস করে আপনাদের সামনে এখানে প্লেস করছি। আমাদের সংবিধানের মূল গার্ডিয়ান হলো সুপ্রিম কোর্ট। সংবিধান যখন পানিতে পড়ে গেছে, কখন? যখন আমাদের প্রাইম মিনিস্টার ফ্লাই করে চলে গেছে। এখন আমাদের দেশ নাই, আমাদের আদার্স কিছু নাই, স্পিকার নাই, এখন আপনাকে শপথ নিতে হবে, আপনাকে এই রাষ্ট্রটা চালাতে হবে। হাউ ইটস পসিবল? তখন কিন্তু আমাদের এই প্রেসিডেন্টের ওখান থেকেই একটা লেটার পাঠিয়েছেন সংবিধানের আলোকে, যে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন আমাদের এফিলিয়েট ডিভিশন কি ওপিনিয়ন দেয়। দেখেন, আমি বলছি একটু, আপনি সিস্টেমটা আগে বুঝেন, তারপরে বিতর্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তখন ওনারা এখানে একদম ক্যাটাগরি করে এই ফার্মেশনটা দিয়েছে। এই ফার্মেশনের ভিত্তিতে চিফ অ্যাডভাইজার যেইটা রেডি করছে, এইটা রাষ্ট্রপতির আদেশ ক্রমে ওইটা ওরা স্বাক্ষর করে দিচ্ছে এবং অলরেডি পাবলিশ হচ্ছে। এভরিথিং উইদিন দ্য ল ফ্রেমে হয়েছে। আপনি যদি বলেন তাহলে এতগুলো এই আরপিওর ভিতরে যে কয়টা 12টা শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানলে বিএনপির অসুবিধা হবে, সেগুলা ছাড়া আর বাকি সবগুলো তারা অ্যাডপ্ট করে নিল, এগুলোকে মাইনাস করে দিল। আমাদের বক্তব্য হলো ওই জায়গায় মাইনাস করে নাই তো, এটা 1 মাসের সেশন, এটা এক্সেস হয়ে গেছে। না 1 মাসে তো 133টা, যেটা অলরেডি আইন বাতিল হয়ে ফাঁস হয়ে যায়, সেটা আমার এই এক্সটেনশন সেশন হয় না। প্রেস কনফারেন্স করে ওখানে আইন মন্ত্রী, মনে হয় আপনি প্রসিডিউরাল মিস্টেক করতেছেন, সরি, আই এম সরি টু সে, যেটা সংসদে গণভোটে দিয়ে ফাঁস করে ফেলছে। এবার আমি আপনাদের একটু থামিয়ে দিতে চাই, আমি এই প্রসঙ্গ থেকে একটু বের হতে চাই, অন্য আলোচনায় যাব। বলছি, সংবিধান সমুন্নত রেখেই আপনার ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, গভর্নমেন্টের যা রুলস রেগুলেশন হয়েছে, তাহলে সংবিধান যদি সমন্বিত রেখে যদি হয়ে থাকে, তাহলে সংবিধানে যে গণভোটটা নাই, তাহলে আপনি তো সংবিধান হয় না, ডিসিশনিং এর সেন্টার পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট নাই, না আছে অবশ্যই। ওই আরপিও তো আপনার শোনেন, ইলেকশন কমিশনও তো আপনি করতে পারেন না। আরপিওতে আপনার ওইখানে কি ছিল, সংস্কারে কি ছিল, যে যখন সংসদ হবে, সংসদে এই জিনিসগুলো পাস হবে, করতে পারেন না। শুনেন, আপনার এখন বিএনপির স্ট্যান্ডটা হলো
পরিষ্কার কথা আপনি সালাউদ্দিন সাহেবের এই বক্তব্যের পর ধরে নিতে হবে। আমাদের মনে মনে ছিল যেটা আমাদের দরকার সেটা আমরা এখন আইন হিসাবে করব, যেটা দরকার না সেটা আমরা ছুটে ফেলে দেবো। এটার কমন কথা। এই কথা থেকে আপনি কোনোভাবে ডিফেন্ড করতে পারবেন না। আমি যেটা উদাহরণ দিয়েছি, ইউনুসের ফাটাবাসের সিপাহি পড়ছে, অর্থাৎ ইউনুস কেন ইলেকশন দিচ্ছে না আমি বুঝছি, বিএনপিও বুঝতে পারছে। আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি সেই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তিনি ওই জায়গায় থাকলেই তো হতো। তিনি কেন বললেন যে আমরা গোপনে ইলেকশন নাও দিতে পারে? আমি কিন্তু বলেছি যে বিএনপি ইউনিসের ফাটাবাসের সিপাহি পড়ছে। ফাটাবাসের সিপাহি গল্প বোঝেন, বাঁশ ফেরে দাঁড় করে রাখে, বানর এটার পাশ দিয়ে লাভ দিয়ে পাশে যায়, ও পাশে লাভ যায়, এরপরে অন্ডকোষ আটকায় গেছে। ব্যাপারটা ওইরকম। বিএনপি কোনো মতে নির্বাচন চেয়েছে শুরুর থেকেই, কারণ লন্ডনের বৈঠক হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন না, ওনার যদি স্বার্থর বাইরে উনি কাজ করেন না, উনি কিন্তু তবে কিন্তু যদি ছাড়া কোনো কাজ করেন না। ঐক্যমত কমিশনের তিনি চেয়ারম্যান, তিনি বলতে পারতেন, সালাউদ্দিন সাহেব যেটা বলতে পারতেন, যেটা স্বাক্ষর করেছে এই জুলাই সনদটা আমার কাছে আছে। আপনি দেখেন জুলাই সনদে আমি জাস্ট উদাহরণ দিই, একটা পড়ি। বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে তা বাস্তবায়ন করতে তারা বাধ্য না। এক কথা আপনি দেখেন, এখানে ধরেন একটা উদাহরণ দেই, ধরেন উচ্চকক্ষ বলা হয়েছে যে নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধি পদ্ধতিতে উচ্চকক্ষে 100 জন সদস্য নির্বাচিত হবেন বলছে না। এখন এখানে আসেন, এখানে বলা হয় 24টা পার্টি একমত হয়েছে, আর 7টি রাজনৈতিক দল এবং জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে আলী রিয়াজ সাহেব ব্র্যাকেটে লিখে রাখছে, আমি পড়ি দেখেন, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করবেন। তার মানে দায়মুক্তি দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্ট যেখানে দিছে সেখানে দায়মুক্তি দেওয়া হয়েছে। এক, উনি সুপ্রিম কোর্টের লয়ার, আপনার সংবিধানের 93 ক অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্ট কোনো আদেশ দিতে পারে না। অর্থাৎ জুলাই সনদটা যেটা হয়েছে, যে 4 দফা দেওয়া হয়েছে, এটা প্রেসিডেন্টের আদেশে, সুতরাং ওই আদেশটা অবৈধ। এবং আপনার বিজ্ঞ লয়াররাও তাই বলেছে। আমার এখন সংবিধান আছে, আমি পড়ে শোনাই দিতে পারি, আমার কাছে নিয়ে আসছে, আমার কাছে নিয়ে আসছি, শোনেন। এখন 2 হলো গণভোট। 133টা অধ্যাদেশ লিখেছে উনি অ্যাটর্নি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, তিনি জানেন 133টা অধ্যাদেশ মিনিস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে ড্রাফটিং সেল থাকে, তারা বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ। 133টা অধ্যাদেশ 8 মাসে যদি করতে হয়, আমি ভাগ করে দেখেছি 4.06 প্রত্যেক দিন নাজেল করতে হয়েছে অধ্যাদেশ। তো ওই রকম অনভিজ্ঞ লোকজন, আমলা, ছোট আমলা, পেটি আমলা দিয়ে যে অধ্যাদেশ, সেগুলো আপনাকে সবগুলো রিভিউ করতে হবে না। আইন তো দৈনিক বদলাতে পারবেন না, রিভিউ করতে হবে না। তো সুতরাং তার জন্য তো একটা কমিশনও করা হয়েছে, সংসদীয় কমিটি। সেই কমিটি ওয়ার্ক করে একমত হোক। সব তো অভ্যুত্থানের শক্তি, একমত হতে পারছে কি পারছে না বোঝা যাচ্ছে, পারছে না, কারণ এখন সংসদ বয়কট হয়, সংসদ রাস্তায় যায়, ইত্যাদি। তো সুতরাং তারপরে আমি বলবো, এই যে গণভোটটা হয়েছে, এখানে তো বেরিয়ে আসছে, বদিউল আলমের ইন্টারভিউ হয়েছে, বদিউল আলম টাকা নিচ্ছে, টাকা নিয়ে এই গণভোটের পক্ষে ক্যাম্পিং করছে, টাকা নিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে টাকা নিচ্ছে। এনসিপি 20 কোটি টাকা চেয়েছিল, ব্যাংকাররা তখন বলছে যে না, তাদের যেহেতু নিবন্ধন নাই তাদের দেওয়া যাবে না, কিন্তু বদিউল আলম নিছে। আর একটা নিচে ওই যে কি নাম, ডেমোক্রেটিক ওয়াচ ফর ডেমোক্রেসি না কি আছে, ডেভিড ফর ডেমোক্রেসি, তারা নিছে টাকা নিয়ে। টাকা তো লগ্নি খাটানো হয়েছে এগুলা। তারপরে আপনার এই জুলাই সনদ কেন দেয় নাই, গণভোটে দেয় নাই? এই নোট অফ ডিসেন্টগুলো আছে, যতগুলো নোট অফ, জামাতেরও নোট অফ ডিসেন্ট আছে, সেখানে একই কথা বলা হয়েছে। বিএনপি যেহেতু ইশতেহারও আমার কাছে আছে, ইশতেহারে এগুলো আছে।